ওয়েলকাম ব্যাক টু ভয়ের স্টেশন। রাত ৩টে। পুকুর পাড়ে সেই বিশাল তাল গাছটার মাথা থেকে কেউ একজন আমার নাম ধরে রাখছে, আরিফ। আরিফ, নিচে আয়। আমি জানালার বাইরে তাকাতেই দেখলাম পুকুরের মাঝখানে একটা কালো আবহাওয়া পানির ওপর দিয়ে হেঁটে আমার জানালার দিকে আসছে। তার পায়ের নিচে কোনো ঢেউ উঠছে না, শুধু সে যখন এগোচ্ছে বাতাসের পচা গন্ধটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু অনুভব করলাম আমার জিভটা কেউ অদৃশ্য সুতো দিয়ে তালুর সাথে আটকে দিয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম ভয়ের স্টেশন। আমরা প্রায় এমন কিছু ঘটনার কথা বলি যেগুলো প্রথমে অবিশ্বাস্য মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে সেই ঘটনাগুলোই আমাদের ভাবিয়ে তোলে। আজকের ঘটনাটাও ঠিক তেমনই। সাধারণত একটা মুহূর্ত থেকে শুরু হওয়া এক অদ্ভুত ঘটনা, কিন্তু ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছাবে যেখানে বাস্তব আর অজানার সীমারেখাটা আর কল্পনায় থাকবে না। তার আগে ছোট একটা কথা এবং আপনাদের কাছে অনুরোধ রইবে আমার, যদি এই ধরনের রহস্যময় এবং ভয়ঙ্কর ঘটনা শুনতে ভালো লাগে, এখনই ভয়ের স্টেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা আপনাদের নিজের জীবনে ঘটে যাওয়া কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা থাকলে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের এই ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস voidstationstory@gmail.com। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ঘটনা। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় গল্প হয়ে বেঁচে থাকে। দীর্ঘ 15 বছর পর আজ আমার দাদাবাড়ির ভিটায় পা রাখলাম। যান্ত্রিক শহর, ঢাকার কোলাহল, ট্রাফিক জ্যাম আর ল্যাপটপের নীল আলো থেকে দূরে এই গ্রামটা যেন এক অন্য জগৎ। বাবার মৃত্যুর পর গ্রামের এই বিশাল সম্পত্তি আর পুরনো নোনাধরা বাড়িটা দেখাশোনা করার মতো কেউ ছিল না। তাই সিদ্ধান্ত নিলাম জমিজমাগুলোর একটা হিসাব চুকিয়ে দিয়ে ভিটাটা কিন্তু গ্রামের স্টেশনে নামার পর থেকে এক অদ্ভুত অস্বস্তি আমাকে তাড়া করে ফির। স্টেশনের চায়ের দোকানে যখন শুনলাম আমি চৌধুরী বাড়িতে যাচ্ছি, তখন দোকানদার করিম চাচা এক মুহূর্তের জন্য থমকে গেল। তিনি নিচু স্বরে বললেন, আরিফ বাজান, অনেক বছর পর আসলাম, দিনকাল ভালো না, রাইতে সাবধানে থাইকো। আমি তার কথা হেসে উড়িয়ে দিলাম, কিন্তু বাড়ির সদর দরজা খুলে ভেতরে ঢুকতেই ব্যবসা পচা গন্ধ আমার নাকে এলো। বাড়িটা অনেক বড়, ব্রিটিশ আমলের চুন সুরকির কারুকাজ এখন শেওলায় ঢাকা। তুলোর আস্তরণ জমে আছে প্রতিটি আসবাবপত্রে। বাড়িটার একদম পেছনে সেই বিশাল তাল পুকুর। আমাদের বংশের ঐতিহ্যের প্রতীক ছিল এই পুকুরটি, কিন্তু পুকুর পাড়ের সেই বিশাল তাল গাছটার দিকে তাকাতেই আমার শরীর হিম হয়ে এলো। গাছটা যেন আকাশ ছুঁতে চাইছে, আর তার শুকনো পাতাগুলো বাতাসের তোড়ে এমন এক শব্দ করছে যেন কেউ আর্তনাদ করছে। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল পুকুরের পানি। গ্রাম বাংলায় পুকুরের পানি সাধারণত স্বচ্ছ বা কিছুটা সবুজ হয়, কিন্তু এই তাল পুকুরের পানি কুচকুচে কালো, স্থির পানি, কোনো ঢেউ নেই, ঠিক যেন এক বিশাল আয়না বা আকাশের নীলচে রং এবং পাতালের অন্ধকারকে প্রতিফলিত করছে এই পুকুরের পানি। পুকুরের ঘাটে গিয়ে দাঁড়ালাম। ইটের শান পাতানো ঘাটটা শেওলায় পিছলা হয়ে আছে। দাদি মারা যাওয়ার আগে যখন শেষবার দেখা হয়েছিল, তিনি আমার হাত শক্ত করে ধরে বলেছিলেন, আরিফ রে, চৌধুরী বংশের রক্ত এই পুকুরের খুব প্রিয়, হলেও কোনো দিন এই পুকুরের পানিতে হাত দিস না। পানির নিচে যা আছে তা চিরকাল নিচেই থাকতে দে। তখন ভেবেছিলাম দাদি পার্থক্যের কারণে আবল তাবল বলছেন, কিন্তু আজ এই কালো স্থির পানির সামনে দাঁড়িয়ে তাদের সেই ফিসফিসে গলার কথাগুলো বারবার কানে বাজতে লাগলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা লাগলো। গ্রামের সন্ধ্যা মানেই ঘুটঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার এক ঘেয়ে ডাক। আমি ডাইনিং রুমে একটা মোমবাতি জ্বালিয়ে বসেছিলাম। বিদ্যুৎ নেই, ল্যাম্পের আলোয় দেয়ালের ছায়াগুলো বিশাল কার তত্ত্বের মতো দেখাচ্ছে। হঠাৎ মনে হলো বাড়ির পেছনের পুকুর ঘাট থেকে কেউ একজন কাঁদছে। কান্নাটা খুব মিহি, ঠিক যেন কোনো ছোট বাচ্চা ডুকরে ডুকরে কাঁদছে। আমি টর্চ লাইটটা নিয়ে সন্তস্পর্ণে পুকুর পাড়ের দিকে পা বাড়ালাম। পুকুর পাড়ে পৌঁছাতেই দেখলাম কুয়াশা জমে আছে, যদিও শীতকাল আসতে এখনো অনেক দেরি। টর্চের আলোটা যখন পানির উপর ফেললাম, তখন আমার কলিজাটা যেন গলার কাছে উঠে এলো। পানির ঠিক 4-5 ফুট গভীরে আমি কিছু একটা নড়তে দেখলাম। প্রথমে ভাবলাম হয়তো বড় কোনো মাছ, কিন্তু ভালো করে তাকাতে দেখলাম এক ছোটো লম্বা ফ্যাকাশে সাদা হাত পানির নিচ থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে। হাতগুলো মানুষের মতো, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর নখগুলো কালচে। হাত দুটো ঘাটের সিঁড়িতে আমার পায়ের দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো।
আমি পাথরের মতো জমে দাঁড়িয়ে রইলাম। আমার চিৎকার করার ইচ্ছে করছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। হাত ধরে যখন সিঁড়ির শেষ ধাপে পৌঁছালো, তখন পানির ভেতর থেকে একটা মুখ ভেসে উঠল। মুখটা বিভৎসভাবে ফোলা, চামড়া পচে নীল হয়ে গেছে, আর চোখের জায়গায় কেবল দুটো অন্ধকার গর্ত। সেই সত্তাটি পানির ওপর দিয়ে ভেসে আমার দিকে আসতে শুরু করলো। আশ্চর্যের বিষয় হলো, সে যখন এসেছে, পানির ওপর কোনো ঢেউ উঠছে না, শান্ত স্থির কালো জল যেন তাকে পথ করে দিচ্ছে। ঠিক তখনই তাল গাছটার মাথা থেকে একটা বিকট লম্বা শব্দ হলো। শব্দটা ছিল কিছুটা মরমর মরমর এই ধরনের, মনে হলো কেউ গাছটা ঝাঁকাচ্ছে। আমি যখন উপরের দিকে তাকালাম, দেখলাম তাল গাছের পাতার আড়ালে একজোড়া আগুনের গোলার মতো চোখ আমার দিকে তাকিয়ে আছে। সেই সত্তাটি এক অমানসিক গলায় ডেকে উঠল, আরিফ, আসছিস? অনেক দেরি করে ফেললি। আমি আর এক মুহূর্তে দাঁড়ালাম। টর্চ লাইট ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে দরজা জানালা সব বন্ধ। আমার হাত পা তখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। খাটের ওপর বসে কাঁপছিলাম। ঠিক তখনই জানালার কাচের ওপাশে একজোড়া ভিজে হাতের ছাপ পড়লো। কুচকুচে কালো কাদার মতো সেই ছাপগুলো কাচের ওপর গড়িয়ে পড়েছে, আর বাইরে থেকে তাদের গলার মতো পরিচিত স্বর ভেসে এলো, আরিফ রে, ভয় পাস না, নিচে আয়, তোর দাদু তোর জন্য রাজভোগ সাজিয়ে বসে আছে। আমি জানি দাদি 10 বছর আগে মারা গেছে, দাদু মারা গেছেন আরও আগে। তবে বাইরে থেকে আমাকে কে ডাকছে? ওই পুকুরের কালো পানির নিচে এমন কী রহস্য লুকিয়ে আছে যে আমাদের চৌধুরী বংশকে আজও তাড়া করছে? রাতের অন্ধকারের সাথে সাথে আমার ঘরের দেয়ালগুলো যেন ছোট হয়ে আসছে। মনে হচ্ছে এই বাড়িটা নিজেই একটা জীবন্ত ফাঁদ। সারারাত আমি বিছানায় বসে কাটিয়েছি। জানালার বাইরে সেই খসখসে হাতের আঁচড় আর দাদির কণ্ঠস্বরে নিশি ডাকে সেই সুর আমাকে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে দেয়নি। ভোরের আলো ফুটতেই আমি বাড়ির বাইরে এসে দাঁড়ালাম। দিনের আলোয় চৌধুরী বাড়িটাকে যখন যতটা সুন্দর দেখায়, তার চেয়েও বেশি রহস্যময় মনে হয়। ভোরের মিষ্টি রোদেও পুকুর পাড়ে সেই কুয়াশা কাটেনি। সকাল 10টার দিকে আমার বাল্যবন্ধু সজীব ঢাকা থেকে এসে পৌঁছালো। সজীব পেশায় একজন আলোকচিত্রী। ভূত প্রেত এসব সে একদমই বিশ্বাস করে না। ওকে দেখে আমার বুকের ভেতরে জমে থাকা কিছুটা হালকা হলো। সজীব হাসতে হাসতে বলল, কিরে আরিফ, গ্রামের সাথে তুই ফ্যাকাশে হয়ে গেছিস? কোনো সুন্দরী পেত্রীর প্রেমে পড়লি নাকি? আমি ওকে সবটা খুলে বললাম। পুকুরে সেই কালো পানি, ফ্যাকাশে হাত, আর তাল গাছের মাথা থেকে সেই ডাক। সজীব সিরিয়াস হওয়ার বদলে হো হো করে হেসে উঠল, আরে বন্ধু, অনেকদিন পুরনো বাড়িতে আসছিস, তোর তো মস্তিষ্কে হ্যালোসিনেশন হচ্ছে। আর ওই হাতের ছাপ, ওটা হয়তো কোনো বানর বা গাছের ডালপালার ঘষা। সজীবের কথা শুনে আমার নিজেরও মনে হতে লাগলো হয়তো আমি আসলেই ভয় পেয়ে বেশি কল্পনা করছি। আমরা দুজন মিলে সারাদিন বাড়িটা পরিষ্কার করলাম। বিকেলের দিকে সজীব ওর প্রফেশনাল ক্যামেরা নিয়ে পুকুর ঘাটে গেল ছবি তুলতে। আমি তখন রান্নাঘরে চায়ের জল বসিয়েছি। হঠাৎ সজীবের এক তীক্ষ্ণ চিৎকার শুনে আমি ড্রয়িং রুম হয়ে পুকুর পাড়ে দৌড় দিলাম। সজীব পুকুর পাড়ে সিঁড়িতে বসে কাঁপছে, ওর ক্যামেরাটা মেঝের উপর পড়ে আছে। আমি ওকে চাপটে ধরলাম। কী হয়েছে সজীব? সজীব আঙুল উঁচিয়ে পুকুরের মাঝখানে সেই বিশাল তাল গাছটার দিকে তাকালো। আরিফ, আমি লেন্স দিয়ে জুম করে দেখছিলাম ওই তাল গাছটার মাথায় একটা লোক বসে আছে, যার শরীরটা সাপের মতো লম্বা, কিন্তু মাথাটা মানুষের। সে আমার দিকে তাকিয়ে জিভ বের করছিল। আমি তাল গাছের দিকে তাকালাম, কিন্তু সেখানে কেবল কয়েকটা বাদর উঠছে, তাছাড়া আর কিছুই নেই। সজীবের মতো শক্ত মনের মানুষ যখন ভয় পায়, তখন বুঝতে হবে বিপদ সত্যি গুরুতর। আমরা দ্রুত ঘরে ফিরে এলাম। সন্ধ্যা নামার সাথে সাথে আজ বাতাসের বেগ বেড়ে গেল। ঝড়ো বাতাস নয়, বরং এক ধরনের শুকনো হাওয়া, যা গাছের পাতাগুলোকে কাঁপিয়ে তুলছে। রাত তখন আনুমানিক 12টা। আমরা দুজন ড্রয়িং রুমে বসে কথা বলছি। হঠাৎ বাইরে থেকে এক করুণ বাঁশির সুর ভেসে এলো। সুরটা এতই মায়াবী যে আমার মনে হলো আমি যেন কোনো জাদু মন্ত্রে আচ্ছন্ন হয়ে পড়েছি। সুরটা আসলে ঠিক পুকুর পাড় থেকে। সজীব সম্মোহিত হয়ে ওঠে, শুনতে পাচ্ছি আরিফ, কি সুন্দর সুর, মনে হচ্ছে কে আমাকে ডাকছে। সজীব দরজার দিকে পা বাড়ালো। আমি ওকে আটকানোর চেষ্টা করলাম। সজীব, যাস না, এটা নিষিডাক হতে পারে। কিন্তু সজীব তখন আর আমার কথা শোনার অবস্থায় নেই। ওর চোখ দুটো কেমন জানি স্থির হয়ে গেছে। সে সজোরে দরজা খুলে পুকুর পাড়ের দিকে দৌড় দিল। আমি টর্চ নিয়ে আর পিছু নিলাম। পুকুর ঘাটে পৌঁছে যা দেখলাম, তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। কুয়াশার চাদর ভেদ করে দেখা যাচ্ছে পুকুর ঘাটের শান বাঁধানো সিঁড়িতে আমার দাদি বসে আছেন। তার পরনে সেই সাদা খান শাড়ি, চুলে রূপালি আভা। তিনি সজীবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আয় দাদি, আয়, পুকুরের তলায় তোর জন্য অনেক ধন দৌলত লুকিয়ে রেখেছি, দাদি এক অদ্ভুত মিষ্টি গলায় বলল। সজীব যখন দাদির হাতের দিকে এগোচ্ছে, আমি টর্চের আলো সরাসরি দাদির মুখের ওপর ফেলল। আলোর তীব্রতায় দাদির অবয়বটা কাঁপতে শুরু করলো। আমি দেখলাম
দাদির ছায়াটা পুকুরের পানির উপরে কোনো মানুষের নয়, বরং একটা বিশাল বাঁশঝাড়ের মতো দেখাচ্ছে, যা শত শত হাত দিয়ে মরণ ফাঁদ তৈরি করে আছে। সজীব, সর এখান থেকে! আমি চিৎকার করে সজীবের হাত ধরলাম। ঠিক সেই মুহূর্তে দাদি মাথা ঘোরালেন। তার সেই মায়াবী মুখটা মুহূর্তে বদলে গেল। চামড়া শুকিয়ে হাড়ের সাথে তার দাঁতগুলো পশুর মতো সোচালো হয়ে বেরিয়ে এলো। তিনি এক পৈশাচিক অট্ট হাসি দিলেন। চৌধুরী বংশের রক্ত কোনোদিন শান্তিতে থাকতে পারে না। এই পুকুর আমাদের ঘর, আর তোরা আমাদের খাবার। দাদি সেই বিভৎস রূপটা এক লাফে পুকুরের পানির নিচে অদৃশ্য হয়ে গেল। সজীবের জ্ঞান ফিরল, কিন্তু সে আতঙ্কে কাঁপছিল। আমরা ঘরে ফিরে এসে দরজা লক করে দিলাম। ডাইনিং টেবিলে বসে আমরা যখন নিঃশ্বাস নিচ্ছিলাম, হঠাৎ আমাদের নজর গেল টেবিলের উপরে রাখা আমাদের রাতের খাবারের প্লেটগুলোর দিকে। আমরা যে ভাত আর তরকারি বেড়ে রেখেছিলাম সেগুলো এখন আর খাবার নয়। প্লেটগুলোতে ভরে আছে পচা কাদা, আর তার মাঝখানে কিলবিল করছে সাদা সাদা পোকা। সজীবের প্লেটের মাঝখানে একটা মানুষের কাটা আঙুল পড়ে আছে, যার নখটা নীল হয়ে গেছে। রান্নাঘর থেকে এক প্রচণ্ড শব্দ এলো। আমি দৌড়ে গিয়ে দেখি চুলার উপর রাখা কড়াইটা আমরা যে ডাল বসিয়েছিলাম সেখান থেকে লাল টকটকে রক্ত উপচে পড়ছে। সারা ঘর সেই আষ্টে গন্ধে ভরে গেল। ডাইনিং রুমের দেয়ালগুলোতে অদৃশ্য হাতে লেখা, বিনিময় চাই। বাইরে তখন তাল গাছটা থেকে একটা বিকট শব্দ হলো। মনে হলো কেউ গাছটা শিকড় সহ উপড়ে ফেলার চেষ্টা করছে। আমি জানালার ফাঁক দিয়ে তাকালাম। দেখলাম সেই বিশাল তাল গাছটার প্রতিটি পাতা এখন এক একটা মানুষের কাটা মুন্ড হয়ে ঝুলে আছে। সেগুলো হাওয়ায় দুলতে দুলতে সমন্বয়ে আমার নাম ধরে ডাকছে, আরিফ, আরিফ, নিচে আয়। যেন কেউ পুকুরের কাদা দিয়ে ওর কপালে তিলক পরিয়ে দিয়েছে। সজীব ফিসফিস করে বলল, ওরা আমার ভেতরে ঢুকে যাচ্ছে আরিফ, ওরা আমাকে ডাকছে। ড্রয়িং রুমের ভেতরে রক্তের আষ্টে গন্ধ আর সজীবের গোঙানিতে বাতাস ভারী হয়ে উঠছে। সজীব মেঝের উপর পরে ছটফট করছে, আর ওর কপালে সেই নীল দাগটা থেকে ছোট ছোট সরু সুতোর মতো শিকড় ওর চোখের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। আমি ওকে জড়িয়ে ধরলাম, কিন্তু সজীবের শরীর তখন বরফের চেয়েও ঠান্ডা। আরিফ, ওটা পুকুর নয়, ওটা একটা কবর। সজীব কাঁপা গলায় এতটুকু বলি। বাইরে তখন ঝড়ের তাণ্ডব শুরু হয়, কিন্তু সেই ঝড়ে বৃষ্টির এক ফোঁটাও নেই। আছে কেবল শুকনো ধুলো আর সেই তাল গাছের পাতালের পৈশাচিক কোরাস। আমি জানালার পর্দা সরিয়ে আবার বাইরে দেখালাম। তাল গাছের সেই ঝুলন্ত মুন্ডুগুলো এখন একে অপরের সাথে কথা বলছে। তাদের প্রত্যেকের মুখ আমাদের কোনো না কোনো পূর্বপুরুষের মতো দেখতে। হঠাৎ আমি লক্ষ্য করলাম পুকুরের সেই কালো পানি এখন আর স্থির নেই, ওটা ফুটন্ত তেলের মতো টপকো। পুকুরের ঠিক মাঝখানে একটা ঘূর্ণি তৈরি হচ্ছে, আর সেই ঘূর্ণির ভেতরে থেকে বেরিয়ে এসেছে এক বিশাল সেগুন কাঠের সিন্দুকটা ভাসতে ভাসতে ঘাটের দিকে এগিয়ে আসছে। আমি বুঝতে পারলাম সজীবকে বাঁচাতে হলে আমাদের এই পুকুরের রহস্য জানতে হবে। ইসমাইল মিয়ার কথা মনে পড়ল, যিনি গ্রামের পুরনো ইতিহাস জানেন, কিন্তু এই মাঝরাতে তার কাছে যাওয়া অসম্ভব। আমি দাদি সেই পুরনো অন্ধকার ঘরটার দিকে পা বাড়ালাম। দাদি সবসময় একটা পেতলের টাঙ্ক আগলে রাখতেন। টাঙ্কটা খুলতে একটা পচা পাটের গন্ধ এলো। ভেতরে অনেক পুরনো কাগজ আর একটা হলদে হয়ে যাওয়া ডায়েরিটা আমার দাদুর হাতে লেখা। প্রথম পাতায় চমকে দেওয়ার মতো। সেখানে লেখা ছিল, চৌধুরী বংশের সমৃদ্ধি আসলে রক্ত দিয়ে কেনা। 1780 সালে আমাদের এক পূর্বপুরুষ এক কামরূপী তান্ত্রিককে এই ভিটায় এনেছিলেন গুপ্তধন পাওয়ার আশায়। কিন্তু তান্ত্রিক যখন প্রতারিত হলেন তখন তিনি নিজেকে এই পুকুরে বিসর্জন দেন। মরার আগে তিনি অভিশাপ দিয়েছিলেন, এই বংশের প্রতিটি পুরুষ একদিন এই পুকুরের তলায় তার দাস হয়ে থাকে। তাল গাছটি হলো সেই তান্ত্রিকের মেরুদণ্ড, আর পুকুরের কালো জল তার অভিশপ্ত রক্ত। ডায়েরিটা পড়ার সময় আমার মনে হলো ঘরের ভেতরে কে একজন নিঃশ্বাস ফেলছে। দাদি দাঁড়িয়ে আছেন। না, তিনি দাদি নন, তার শরীরটা এখন ছাই রঙের ধোয়ার তৈরি। তিনি তার কঙ্কালসার হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে এলেন। আরিফ, সজীবকে বাঁচাতে চাস? তবে পুকুরে নিচে যা, ও তোর জন্য অপেক্ষা করছে। দাদি সেই পৈশাচিক হাসিতে ঘরের আয়নাগুলো চুরমার হয়ে গেল। আমি টর্চ আর দাদু সেই ডায়েরিটা নিয়ে পুকুর ঘাটের দিকে দৌড়ালাম। সজীবকে একা ঘরে রেখে আসা বিপজ্জনক, কিন্তু এছাড়া আর কোনো পথ নেই। পুকুর ঘাটে পৌঁছে দেখলাম সেই কালো ঘড়িটা এখন আসছে। আমি বুক ভরে দম নিয়ে সেই কালো ফুটন্ত পানির ভেতরে ঝাঁপ দিলাম। পানির নিচে নামার পর আমি যা দেখলাম তাতে আমার সারা শরীর রক্ত জমে গেল।
পানির নিচে কোনো অন্ধকার নেই, বরং সেখানে এক অদ্ভুত সবুজ আলো জ্বলছে। পুকুরের তলদেশটা কোনো মাটির নয়, ওটা হাজার হাজার মানুষের খুলি দিয়ে বানানো। আর সেই খুলিগুলোর মাঝখানে সারি সারি মানুষ বসা অবস্থান আছে। তারা সবাই আমাদের বংশের মৃত পূর্বপুরুষ। সবচেয়ে বীভৎস দৃশ্য ছিল মাঝখানে, সেখানে একটা বিশাল পাথরের সিংহাসন, আর তাতে বসে আছেন সেই সাপের মতো শরীরওয়ালা তান্ত্রিক। তার গলায় মালায় ঝুলছে সজীবের সেই ক্যামেরাটা। আর সজীবকে সেই সিংহাসনের নিচে সেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সজীবের চোখ দুটো খোলা, কিন্তু সেই চোখের ভেতর থেকে নীল রঙের পোকাগুলো এখন বের হয়ে আসছে তার মুখ দিয়ে। তান্ত্রিকের সেই সিংহাসনের চারপাশ দিয়ে কালো রঙের লতাগুচ্ছ সজীবের শরীর গেঁথে আছে। সজীব যখন আমাকে দেখলো, সে কথা বলার চেষ্টা করলো, কিন্তু ওর মুখ দিয়ে কেবল কালো রক্ত বেরিয়ে এলো। তান্ত্রিক তার প্রকাণ্ড হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন। নতুন রক্ত এসেছে, চৌধুরী বংশের শেষ উত্তরাধিকারী নিজের পায়েই খবর এসেছে। তান্ত্রিকের সেই কণ্ঠস্বর পানির নিচে প্রতিধ্বনিত হতে লাগলো। পানির নিচে নিঃশ্বাস নেওয়া অসম্ভব হওয়ার কথা, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম আমি স্বাভাবিক এই পুকুরে কোনো জড় বস্তু নয়, এটি একটি মায়ালোক। তান্ত্রিক তার সিংহাসন থেকে নেমে আমার দিকে এগিয়ে এলেন। তার পায়ের প্রতিটা ছাপে নিচের খুঁড়িগুলো মরমর করে ভেঙে যাচ্ছে। আমি যখন তান্ত্রিকের খুব কাছে, হঠাৎ আমার নজর এলো তান্ত্রিকের বুকের মাঝখানে একটা ছোট গর্ত, যেখানে দাদির সেই হারানো সোনার লকেটটা জল করছে। আমি বুঝতে পারলাম এই তান্ত্রিক আমাদের পরিবারের সদস্যদের আত্মাকে বন্দি করে রেখেছে এই গয়নাগুলোর মাধ্যমে। তান্ত্রিক যখন আমাকে ধরার জন্য হাত বাড়ালো, ঠিক তখনই পুকুরের উপরে মনে হলো কেউ কাজটাকে কুড়াল চালাচ্ছে। তান্ত্রিক ব্যথায় আর্তনাদ করে উঠলো। পুকুরের পানি হঠাৎ করে টকটকে লাল হয়ে গেল। আমি সজীবের দিকে ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু সজীবের শরীর তখন পাথরের মতো ভারী। ও শরীরে গেঁথে থাকা সেই কালো লতাগুলো আমাকেও বেঁচিয়ে ধরতে শুরু করেছে। তান্ত্রিক আবার গর্জন করে উঠলো, কেউ ফিরতে পারবে না, এই পুকুরই তাদের শেষ ঠিকানা। পুকুরের তলায় তান্ত্রিকের সেই পৈশাচিক সিংহাসনের সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল সময় থমকে গেছে। সজীবের শেকলবন্দি শরীরটা যখন ওই কালো লতাগুলো শুষে নিচ্ছিল, আমি আমার পকেটে থাকা দাদুর সেই পুরনো ডায়েরিটা শক্ত করে চেপে ধরলাম। তান্ত্রিকের সেই সাপের মতো দীর্ঘ শরীরটা যখন আমার দিকে এগিয়ে দিল, তার মুখে থেকে বেরিয়ে এলো পচা গন্ধ এবং পানি মেশানো এক জাতীয় তরল, যা আমার নিঃশ্বাসকে বন্ধ করে দিচ্ছিল। তোর দাদু চেষ্টা করেছিল আমাকে মুক্ত করতে, কিন্তু সে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। তান্ত্রিকের কণ্ঠস্বর আমার মস্তিষ্কের ভেতরে হাতুড়ির মতো বাজছে। তোর দাদি ভেবেছিল তার সোনার লকেট আমাকে উৎসর্গ করলে বংশ রক্ষা পাবে, কিন্তু রক্তবীজ একবার রক্ত পেলে সে পুরো বংশকে গ্রাস না করা পর্যন্ত থামে না। ঠিক তার দীর্ঘ নখগুলোর হাত দিয়ে আমার গলা চেপে ধরলো। আমি অনুভব করলাম আমার পায়ের নিচে থাকা ধুলিগুলো জ্যান্ত হয়ে উঠছে। হাজার হাজার কঙ্কাল হাত আমার পা আঁকড়ে ধরছে আমাকে মাটির নিচে টেনে নিয়ে যাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে আমি দাদুর ডায়েরির ভেতর থেকে ঝরঝরে হয়ে যাওয়া একটা ছোট কাগজের টুকরো খুঁজে পেলাম। ওটা ছিল একটা প্রাচীন নকশা, চৌধুরী বাড়ির ভিটার মানচিত্র, যার কেন্দ্রে ছিল ওই বিশাল তাল গাছটা। নকশার নিচে দাদুর কাপা কাপা হাতে লেখা ছিল, তাল গাছটি তান্ত্রিকের মেরুদণ্ড নয়, ওটি তার কারাগার। যদি কেউ গাছের একদম উপরে সে অন্ধ আটিটা পুড়িয়ে দিতে পারে, তবে এই পুকুর শুকিয়ে যাবে। আমি তান্ত্রিকের কবজি থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলাম। তান্ত্রিক তখন সজীবের বুক চিরে তার নীল রক্ত বের করে প্রস্তুতি নিচ্ছে আমাকে মারার। আমি তান্ত্রিকের বুকে সেই গর্তে থাকা দাদির লকেটটা সজোরে একটা টান দিলাম, সাথে সাথে পুরো পুকুরের তলদেশটা কেঁপে উঠল। তান্ত্রিক যন্ত্রণায় এক অমানসিক চিৎকার দিলেও, যা পানির নিচে এক প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি করলো। সেই ঢেউয়ের ধাক্কায় আমি আর সজীব পুকুরের তলা থেকে ছিটকে উপরের দিকে উঠতে আসতে লাগলাম। আমাদের পেছনে তখন সেই হাজার হাজার কঙ্কাল, যাদের হাত আমাদের ধরার জন্য পানির উপরে উঠে আসে। আমরা যখন পুকুর ঘাটের মাথায় উঠলাম, দেখলাম বাইরের নরক নেমে এসেছে। আকাশ একদম লাল হয়ে গেছে, আর সেই বিশাল তাল গাছটা থেকে অজস্র কালো ধোঁয়া বের হচ্ছে। সজীব তখনও আধো অচেতন, ও শরীর থেকে নীল পোকাগুলো বেরিয়ে ঘাসের ওপর ছড়িয়ে পড়ছে। আমি সজীবকে কাঁধে তুলে নিয়ে বাড়ির ভেতরে, কিন্তু অবাক হয়ে দেখলাম আমাদের সেই 100 বছরের পুরনো বাড়িটা ধীরে ধীরে মাটির নিচে ধসে যাচ্ছে। দেয়ালগুলো কাচের মতো ফেটে পড়ছে, আর সেই ফাটল দিয়ে বেরিয়ে আসছে পচা কাদা আর পুরনো হাড়গোড়। ইসমাইল মিয়া তখন লাঠি হাতে পুকুর পাড়ে এসে দাঁড়ালেন। তার সারা শরীর কাঁপছে। আরিফ, চাল গাছে চর, ওটা না পুরালে কেউ বাঁচবে না। ওই দেখ, তান্ত্রিক উপরে উঠেছে। আমি তাকে দেখলাম পুকুরের তলা থেকে সেই সাপের মতো শরীরওয়ালা তান্ত্রিক পানির ওপর দিয়ে হেঁটে তরতর করে
তাল গাছের মাথায় চড়ে বসেছেন। তার শরীরের প্রতিটি ভাঁজ থেকে কালো ধোঁয়া বের হয়ে তাল গাছটাকে ঢেকে দিচ্ছে। তাল গাছের ডালগুলো এখন জ্যান্ত মানুষের হাড়ের মতো নড়াচড়া করছে। আমি সজীবকে ইসমাইল মিয়ার জিম্মায় দিয়ে গাছটা তখন ঘামছে না, ওটা ঘাম নয়, ওটা হলো সেই পুকুরের কালো রক্ত। আমি যখন গাছে চড়তে শুরু করলাম, গাছের পাতাগুলো কাটা মুক্তোর মতো আমার গায়ে কামড় বসাতে শুরু করলো। প্রতিটি কামড় আমার শরীরের রক্ত যেন কেউ সিরিঞ্জ দিয়ে টেনে নিচ্ছিল। তান্ত্রিক তখন গাছের মগডালে বসে সেই অন্ধ আটিটা আগলে রেখেছেন। ওটা দেখলে একটা মানুষের হৃৎপিণ্ডের মতো, যা তখনও ধুপধুপ করে কাঁপছে। তান্ত্রিক চোখ দিয়ে তখন রক্ত ঝরছে। তিনি কখন ভিতরে চিৎকার করে বললেন, চৌধুরী বাড়ির ভিটা আজ আমাদের দুইজনের কবর হবে আরিফ, তুই আর ফিরতে পারবি না। গাছের শেকড়গুলো তখন মাটির নিচ থেকে বের হয়ে সজীব আর ইসমাইল মিয়ার দিকে এগোতে লাগলো। বাড়িটা ততক্ষণে অর্ধেক মাটির নিচে চলে গেছে। আমি আমার পকেটে থাকা লাইটারটা বের করার চেষ্টা করলাম, কিন্তু আমার হাত তখন থরথর করে কাঁপছে। তাল গাছের সেই পৈশাচিক পাতাগুলো আমার চোখ উপড়ে ফেলার চেষ্টা করছে। ঠিক তখনই আমি দেখলাম দাদির সেই পুরনো অবয়বটা আগুনের শিখার মতো গাছের ডালার উপর ফুটে উঠছে। তিনি তার অদৃশ্য হাত বাড়িয়ে তান্ত্রিকের মাথায় চাপটে ধরলেন। আরিফ, পোড়া, এটাই সেই সুযোগ, আমাকে মুক্তি দে। তাল গাছের মগডালা তখন মহাপ্রলয়। তান্ত্রিকের সেই সাপের মতো শরীরটা আমাকে পিছিয়ে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছে, আর দাদি সেই আত্মিক শক্তি তাকে এক মুহূর্তের জন্য হলেও আটকে রেখে। নিচে আমাদের পৈতৃক ভিতরটা তখন এক বিশাল কর্দমাক্ত গর্তে তুলিয়ে যাচ্ছে। ইসমাইল মিয়া আর সজীবের শেকড়গুলো আষ্টে পিষ্টে চাপটে ধরে এই মাটির সাথেই তাদের কবর হবে। আমি কাঁপা কাঁপা হাতে পকেট থেকে লাইটারটা বের করলাম। তান্ত্রিকের সেই তোপ করা অন্ধ আটি বা হৃৎপিণ্ডটা আমার হাতের মাত্র কয়েক ইঞ্চি দূরে। তান্ত্রিক তার প্রকাণ্ড এক হাত আমার বুকে চেপে ধরলেন। অনুভব করলাম আমার হাড়গুলো মরমর করে ভাঙতে শুরু করছে। মুখ দিয়ে উষ্ণ রক্ত বেরিয়ে এলো, কিন্তু সেই যন্ত্রণার মাঝেও আমি হার মানলাম না। চৌধুরী বংশের ঋণ আজ আমি রক্ত দিয়ে শোধ করব। আমি চিৎকার করে লাইটারের আগুনটা সেই কাপটা থাকা আটির ওপর ধরলাম। সাথে সাথে এক প্রচণ্ড বিস্ফোরণ হলো। সেই আটি থেকে কোনো আগুন নয়, বরং ঘন কালো তরল আর তপ্ত বাষ্প বের হতে লাগলো। তালগাছটা যন্ত্রণায় এক অমানসিক চিৎকার করে উঠল। সেই শব্দ কোনো মানুষের নয়, বরং এক আদিম দানবের। তান্ত্রিকের শরীরটা মুহূর্তের মধ্যে নীল আগুনে জ্বলতে শুরু করলো। আমি গাছ থেকে ছিটকে নিচে পড়ে গেলাম। পড়ার সময় মনে হলো আমি কোনো গহীন সুড়ঙ্গের ভিতর দিয়ে পড়ে যাচ্ছি। যখন মাটিতে আছড়ে পড়লাম, দেখলাম পুরো পুকুর পাড়ে এক পৈশাচিক অগ্নিকাণ্ড শুরু হয়েছে। সেই আগুন সাধারণ লাল নয়, ওটা ছিল উজ্জ্বল বেগুনি রঙের। পুকুরের সেই কুচকুচে কালো পানি এখন টকবক করে ফুটছে এবং এক প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হচ্ছে। চৌধুরী বংশের সেই কঙ্কালগুলো পানির ওপরে ভেসে উঠছে, ধোঁয়ায় মিশে যাচ্ছে। তান্ত্রিকের সেই সাপের মতো অবয়বটা আগুনের ভেতরে পুড়ে ভস্ম হতে শুরু করেছে। শেষবারের মতো আমার দিকে তাকে গর্জন করলো। পুড়িয়ে দিলেও এই মাটির প্রতিটি কণা আমার বিষে ভরে গেছে। তুই যেখানে যাবি তাল পুকুরের ছায়া তোর পিছু ছাড়বে না। এক প্রচণ্ড কম্পনে পুরো এলাকাটা কেঁপে উঠল। আমাদের সেই বিশাল চৌধুরী বাড়িটা চোখের সামনে পুরোপুরি মাটির নিচে ধসে গেল। যেখানে বাড়িটা ছিল সেখানে তৈরি হলো এক প্রকাণ্ড গর্ত। পুকুরের পানি শুকিয়ে গিয়ে সেখানে এক বিষাক্ত ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে আকাশের দিকে উঠতে লাগলো। আমি কোনো মতে হামাগুড়ি দিয়ে সজীবের কাছে গেলাম। সজীব তখন নিথর হয়ে পড়ে আছে। তার শরীরে সেই কালো লতাগুলো এখন ছাই হয়ে গেছে, কিন্তু তার গায়ের চামড়া এখন সাপের মতো খসখসে হয়ে গেছে। আমি সজীবকে কাঁধে তুলে ইসমাইল মিয়ার সাহায্যে সেই অভিশপ্ত ভিটা থেকে দূরে সরে এলাম। ভোরের প্রথম আলো যখন চৌধুরী বাড়ির সেই ধ্বংসস্তূপের উপর পড়লো, তখন সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। পুকুরটা এখন একদম শুকিয়ে খাখা করছে, যেন সেখানে কোনোদিন এক ফোঁটা পানিও ছিল না। আর সেই বিশাল তাল গাছটাও এখন একটা কয়লার স্তূপে দাঁড়িয়ে আছে। সজীবের জ্ঞান ফিরল ঠিকই, কিন্তু সে আর আগের মতো স্বাভাবিক হতে পারল না। সে এখন দিনের বেলাতেও অন্ধকারের ঘরে বসে থাকে। মাঝে মধ্যে অদ্ভুত এক সুরে বাঁশি বাজানোর চেষ্টা করে। তার হাতে সেই নীল দাগটা কোনোদিন মুছল না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সজীব এখন আর আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে পায় না। সে বলে, আরিফ, আমি যখন আয়নায় তাকাই আমি শুধু কালো পানি আর হাজার হাজার খুলি দেখতে পাই। আমি শহরে ফিরে এসেছি ঠিকই, কিন্তু আমার রাতের ঘুম চিরতরে হারিয়ে গেছে। প্রতি অমাবস্যার রাতে আমি শুনতে পাই আমার ডাইনিং টেবিলের নিচে কেউ একজন খসখসে শব্দে চলাফেরা করছে। আর যখনই আমি পুকুর বা কোনো জলাশয়ের সামনে দাঁড়াই, পানির নিচে সেই ফ্যাকাশে হাতগুলো আমার দিকে ইশারা করে। চৌধুরী বাড়ির ভিটা আজ এক মরুভূমি। গ্রামের মানুষ বলে এই ভিটায়
এখন আর কোনোদিনও বৃষ্টি হয় না। মেঘ জমলেও সেই মেঘগুলো তাল গাছের উপরে সে কালো ধোয়া হয়ে উড়ে যায়। আমি জানি তান্ত্রিকের সেই অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। ওটা এখন আমার আর সজীবের রক্তে বাসা বেঁধেছে। শিকড়ের টান বড় ভয়ঙ্কর জিনিস। আপনি আপনার অতীতকে পুড়িয়ে দিতে পারেন, কিন্তু সেই ছাইগুলো আপনার বাতাসের সাথে মিশে থাকে। আজও রাতে যখন আমার কানে সেই নিশিটাকে সুর ভেসে আসে, আমি বুঝতে পারি তান্ত্রিক এখনও তার সিংহাসনে বসে আমার ফেরার অপেক্ষা করছেন। ভালো থাকবেন সবাই। গ্রামের বাড়িতে গেলে সাবধানে থাকবেন। বিশেষ করে সেই পুরনো পুকুরগুলোর দিকে তাকালে যদি দেখেন পানি একদম স্থির এবং কালো, তবে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে পালিয়ে আসবেন। চৌধুরী বংশের মতো আপনি হয়তো সেই অন্ধকার জগতের উত্তরাধিকারী হয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ। একটু আগে যে ঘটনাটি শুনলেন সেটি হয়তো আপনাকে ভাবতে বাধ্য করছে, কারণ কিছু ঘটনা এমন হয় যেগুলোর ব্যাখ্যা খুঁজে পাওয়া সহজ নয়। আপনাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি এই ধরনের ঘটনা শুনতে ভালো লাগে তাহলে ভয়েস স্টেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার নিজের জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর বা অদ্ভুত ঘটনা থাকলে আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস voidstationstory@gmail.com। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আমাদের পরবর্তী ঘটনা। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় গল্প হয়ে বেঁচে থাকে। আসসালামু আলাইকুম। আমি আদনান। সরকারি আমিন হিসেবে দীর্ঘ 10 বছর ধরে দেশের আনাচে কানাচে জমি জরিপের কাজ করছি। আমার কাজটা মূলত মাধ্যক আর খতিয়ানের, কিন্তু এবারের পোস্টিংটা ছিল ময়মনসিংহের এক প্রত্যন্ত অঞ্চলে। গ্রামটার নাম কালিয়াচটি। স্টেশনে নামার পর থেকেই এক অদ্ভুত থমথমে ভাব লক্ষ্য করলাম। গ্রামটা যেন কোনো এক অজানা শোকে পাথর হয়ে আছে। চারদিকে বিশাল সব জঙ্গল আর মাঝখানে কয়েকটা জীর্ণ ঘর। সবচেয়ে রহস্যময় ছিল গ্রামের একবারে শেষ প্রান্তে অবস্থিত সেই বিশাল পরিত্যক্ত জমিদার বাড়িটা। বাড়িটার নাম নীলকুঠি। বিশাল উঁচু দেয়া, জং ধরা দুর্ভেদ্য। গ্রামের লোকজনের সাথে কথা বলে জানলাম এই বাড়ির ছায়া মারানো দোষ। গ্রামের মাতব্বর মজিদ মিয়া আমাকে সাবধান করে দিল, সাব্বির সাহেব, দিন মানে কাজ সারবেন, সূর্য পাটে বসলে এই কুঠির ধারে কাছেও যান। এখানে বাতাস কথা আর গাছ। আমি আমিন মানুষ, এসব গল্পকে পাত্তা দেওয়া আমার সাজে না। প্রথম দিন বিকেলের দিকে আমি ম্যাপ হাতে নিয়ে নীলকুঠির সীমানা জরিপ করতে। দেয়ালের ওপাশে একটা বাগানটা আগাছায় ভরে থাকলেও মাঝখানে একটা বিশাল কৃষ্ণচূড়া গাছ একলা দাঁড়িয়ে আছে। অদ্ভুত ব্যাপার হলো, এখন কৃষ্ণচূড়ার মৌসুম না হলেও গাছটা টকটকে লাল ফুলে লাল রংটা এতই গাঢ় যে মনে হচ্ছিল ডালগুলো থেকে। আমি যখন কাঁটাতারের কাছে গিয়ে দেয়ালের ফাটল দিয়ে ভেতরে উঠে দিলাম, ঠিক তখনই বাগানের কোণায় একটা কালো ফুল আমার নজর কাড়ল। ফুলটা দেখতে অনেকটা পদ্মের মতো, কিন্তু কুচকুচে কালো। এর আগে আমি এমন ফুল কখনো দেখিনি। কৌতূহলবশত আমি বেড়ার ফাঁক দিয়ে হাত গুলিয়ে ঠিক তখনই আমার আঙুল সেই ডাল স্পর্শ করল। চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। আমার কানের একেবারে কাছে অতি সূক্ষ্ম বাঁশির মতো তীক্ষ্ণ কণ্ঠস্বর ফিসফিস করে, রক্ত ছাড়া এই ফুল ফোটে না বাবা, ছিড়িস না, নিজের আয়ু হারাবি। ভয়ে আমার হাত চারপাশে তাকিয়ে দেখি কেউ নেই, কেবল সেই লাল কৃষ্ণের ডালগুলো বাতাসের তোড়ে নড়ছে না, বরং সেগুলো যেন আঙুলের মতো আমার ইশারা করে ডাকছে। গুছিয়ে বাড়ির দিকে পা বাড়ালাম, কিন্তু কে জানতো আমার পিছু পিছু কেউ একজন হেঁটে আসছে। আমি যতবার পেছনে দেখাই শুধু ঘন অন্ধকার আর কুয়াশা দেখি, কিন্তু আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম শুকনো পাতার উপর দিয়ে কার যেন ভারী পায়ের শব্দ হচ্ছে, ঠিক যেন কেউ পা টেনে টেনে হাঁটছে। রাতে আমি গ্রামের ডাক বাংলোর এক অন্ধকার ঘরে একা ছিলাম। বাইরে ঝিঝি পোকার ডাক হঠাৎ থেমে গেল। নিস্তব্ধতা এতটাই প্রসার ছিল যে নিজের হৃৎপিণ্ডের শব্দপানীয় আমি শুনতে পাচ্ছিলাম। হঠাৎ আমার জানালার কাচের ওপর কেউ নখ দিয়ে আঁচড় কাটতে শুরু করলো। ক্যাচ ক্যাচ ক্যাচ। আমি সাহস করে টর্চ লাইটটা জানালার দিকে ফেললাম। টর্চের আলোয় যা দেখলাম তাতে আমার চিৎকার গলা থেকে আটকে গেল। জানালার ওপাশে একটা মুখ। না, ওটা মানুষের মুখ হতে পারে না। চামড়া শুকিয়ে হাড়ের সাথে লেগে আছে। চোখের জায়গায় দুটো প্রকাণ্ড কালো গর্ত, আর সেই গর্ত দিয়ে
টপ টপ করে কয়লার মতো ছাই ঝরছে। তার ঠোঁট নেই, কেবল দীর্ঘ কালচে দাঁতগুলো বেরিয়ে আছে এক বীভৎস হাসিতে। সে তার লম্বা হাড় জিজির আঙুল দিয়ে জানালার কাঁচটা ভাঙার চেষ্টা করছিল। আমি দ্রুত খাটের কোনায় সরে গেলাম। ঠিক সেই মুহূর্তে সে তার মুখটা জানালার সাথে চেপে ধরল। এক অদ্ভুত পচা মাংসের গন্ধে ঘর ভর্তি ছড়িয়ে পড়ল। সে এক অমানসিক গলায় ফিসফিস করে বলল, ফুলটা যখন ছুঁয়েছিস তখন শিকড় তো তোর রক্তেই গেঁথে গেছে। কাল পূর্ণিমা, কাল তোকে আসতেই হবে। সাথে সাথে একটা দমকা হাওয়ায় জানালার কপাটগুলো সজোরে খুলে গেল। আমি টর্চ নেভানো অবস্থায় অন্ধকারে পাথর হয়ে বসে রইলাম। ভোরের আলো যখন ফুটলো আমি জানালার কাছে গিয়ে দেখি সেখানে কোনো পায়ের ছাপ নেই, কেবল কাচের উপর কালচে রঙের কিছু পোড়া ছাই আর একটা শুকনো কালো ফুলের পাপড়ি পড়ে আছে। আমি বুঝতে পারলাম নীলকুঠির সেই বন্দি ডাইনি তার শিকার খুঁজে আর কাল এক বীভৎস জঙ্গের সাক্ষী হতে চলেছে। পুরো কালিয়াচাটি গ্রাম আজ এক অস্বাভাবিক নিস্তব্ধতায় ডুবে আছে। সাধারণত পূর্ণিমা রাতে গ্রাম্য এলাকায় এক ধরনের উৎসব মুখর পরিবেশ, কিন্তু আজ দৃশ্যটা উল্টো। দুপুর গড়াতে না গড়াতেই দেখলাম গ্রামের মানুষ তাদের গরু বাছুর গোয়ালে তুলে ফেলেছে। ক্ষীর এঁটে দিচ্ছে ঘরের দরজায়। মজিদ মিয়া আসরের নামাজের পর আমার কাছে এলেন। তার চোখে মুখে গভীর উৎকণ্ঠা। আদনান সাহেব, আজ রাতে যাই ঘটুক ঘরের বাইরে পা দেবেন না, জানালার পর্দা সরাবেন না। কালিয়াচটির ডাইনি আজ রক্ত ক্ষুধায় উন্মাদ হয়ে উঠবে। সে আজ নীলকুঠিরে বেড়া ভেঙে বাইরে আসার পথ খুঁজবে। এক নিচু স্বরে সাবধান করে দিয়ে চলে গেলেন। সন্ধ্যা নামার সাথে সাথে আকাশে বিশাল এক থালার মতো চাঁদ উঠল। জ্যোৎস্না যেন মায়াবী নয়, বরং কেমন জানি ঘোলাটে আর অপার্থিব। রাত 10টা নাগাদ আমার ঘরের ভিতরে বাতাস কেমন জানি ভারী হয়ে উঠল। আমি বিছানায় শুয়ে থাকার চেষ্টা করছি, কিন্তু অদ্ভুত এক অস্থিরতা আমার শরীরকে শাসন করতে শুরু করল। হঠাৎ আমার কানের কাছে সেই সুরটা ভেসে এলো, সেই মায়াবী অথচ পৈশাচিক বাঁশির সুরটা কোনো কান দিয়ে নয়, সরাসরি আমার মস্তিষ্কের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে। আমি বুঝতে পারলাম আমার ইচ্ছা শক্তি ধীরে ধীরে লোপ পাচ্ছে। আমি সম্মোহিতের মতো উঠে দাঁড়ালাম। আমার পা দুটো যেন অন্য কারোর আদেশে চলতে শুরু করলো। আমি ঘরের দরজা খুলে অন্ধকারের ভেতরে বেরিয়ে পড়লাম। পুরো গ্রাম খাঁখা করছে। চাঁদের আলো যখন মুঠো পথের ওপর মনে হচ্ছে পথটা সাদা নয়, বরং ফ্যাকাশে হাড়ের মতো। আমি যখন নীলকুঠির গেটের সামনে পৌঁছালাম দেখলাম সেই জংধরা গেটটা নিজে থেকেই হা হয়ে খুলে আছে। ভেতরে সেই নিস্তব্ধ বাগানটা আজ অন্যরকম। দিনের বেলা যে কৃষ্ণচূড়া গাছটা দেখেছিলাম সেই গাছটা এখন জ্যোৎস্নার আলোয় টকটকে লাল হয়ে জ্বলছে। আমি বাগানের ভেতরে দেখলাম বাগানের প্রতিটি ঝোপঝাড়ে ঝুলে আছে সাদা সাদা কিছু বস্তু, যা থলের মতো জিনিস। আমি টর্চ জ্বালিয়ে কাছে, ওগুলো কোনো থলে নয়, ওগুলো মানুষের গায়ের চামড়া দিয়ে তৈরি ছোটো ছোটো ঝুলন্ত ঝুল। সেগুলো বাতাসের তোরে দুলছে আর সেখান থেকে পচা মাংসের। হঠাৎ বাগানের সেই কৃষ্ণচূড়া গাছের পেছন থেকে বেরিয়ে এলো এক দীর্ঘকার নারী। চাঁদের আলোয় তাকে পরিষ্কার দেখা যাচ্ছে। সে লম্বা, প্রায় 8, পরনে ছোটোখাটো কালচে কাপড়। তার চুল সাদা হাড়ের উপর টান টান চামড়া বসানো। তার সেই চোখের গর্ত দিয়ে এখন টপ টপ করে কালো আলকাতরার মতো তরল ঝরছে। ডাইনিটা কোনো শব্দ না করে তার শুকনো হাড় চিরজিরে হাড়টা আমার দিকে বাড়িয়ে দিল। আমি চাইলেও সেখান থেকে নড়তে পারছিলাম না। সে আমার খুব কাছে চলে এলো। তার গায়ে থেকে আসা সেই কবরের গন্ধ আমার দম বন্ধ করে দিচ্ছিল। সে তার দীর্ঘ কালো নখ দিয়ে আমার ডান হাতের তালুটা সজোরে চিরে দিল। যন্ত্রণায় আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আমার হাতের তালু দিয়ে ঝরঝর করে তাজা রক্ত সেই কালচে মেঝের ওপর পড়তে লাগলো। ডাইনিটা ঝুঁকে পড়ে সেই কালো ফুলটার ওপর আমার রক্ত ছিটিয়ে দিল। সেই ফুলটা যা আমি প্রথম দিন স্পর্শ করেছিলাম, রক্ত পড়ার সাথে সাথে সেই কালো ফুলটা জ্যান্ত হয়ে উঠল। ওর পাপড়িগুলো সাপের ফনার মতো ফুলে গেল। অদ্ভুত এক পৈশাচিক শব্দে ফুলটা আমার কাটা হাতটায় কামড়ে ধরলো। বিনিময় শুরু হলো। ডাইনিটা কর্কশ গলায় হাসতে হাসতে বলতে লাগলো। আমি দেখলাম ফুলটা আমার শরীরের রক্ত চুষে নিয়ে ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করছে। আমার শরীর নিস্তেজ হয়ে আসছে। আমি মেঝের উপর লুটিয়ে পড়লাম। ঠিক তখনই আমি লক্ষ্য করলাম নীলকুঠির দেয়ালগুলোতে এত ছায়া,
জ্যান্ত হয়ে উঠছে। সেই ছায়াগুলো আসলে সেই ডাইনির হাতে প্রাণ হারানো আগের শিকারদের আত্মা। তারা সবাই আজ পূর্ণিমার আলোয় উল্লাসে মেতেছে। ডাইনিটা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তোর শরীরটা হবে আমার নতুন খোলস, তোর চোখ দিয়ে আমি আবার পৃথিবীর সূর্য দেখব। আমি ঝাপসা চোখে দেখলাম ডাইনিটা তার নিজের মুখটা আমার মুখের খুব কাছে নিয়ে আসছে। তার সেই ছাই ভর্তি চোখের গর্তগুলো থেকে ধোঁয়া বেরিয়ে আমার নাকে মুখে ঢুকতে শুরু করলো। আমি বুঝতে পারলাম আমার অস্তিত্ব ধীরে ধীরে মুছে যাচ্ছে। ঠিক তখনই বাগানের গেটে টর্চের তীব্র আলো আর কাসর ঘন্টার শব্দ শোনা গেল। মজিদ মিয়া আর গ্রামের তান্ত্রিকরা নীলকুঠির ভেতরে প্রবেশ করছেন। কিন্তু ডানিটা আমাকে ছাড়লো না। সে আমাকে তার বিশাল চুলের আড়ালে ঢেকে নিয়ে অন্ধকারের দিকে টেনে নিয়ে গেল। নীলকুঠির বাগানটা এখন এক বিভীষিকায় পরিণত হয়েছে। কৃষ্ণচূড়া গাছের ডালগুলো এখন আর ডাল নয়, ওগুলো যেন শত শত লোলুপ হাত যা তান্ত্রিকের দিকে তেড়িয়ে আসছে। ডানিটা আদনানের শরীরটা তার বিশাল চুলের জালে পিছিয়ে বাগানের একদম কোনায় থাকা সেই পুরনো কুয়োর দিকে টেনে নিয়ে যাচ্ছে। আদনানের চোখ দুটো তখন সাদা হয়ে গেছে, তার মুখ দিয়ে ফেনার মতো থুতু বের হচ্ছে। সে এখন প্রায় সঙ্গহীন। তান্ত্রিক রহমত আলী তার হাতে সেই তামার ত্রিশূলটা মাটিতে সজোরে ঢোকালেন। সাথে সাথে উজ্জ্বল আগুনের আভা চারদিকে ছড়িয়ে পড়ল। তিনি চিৎকার করে বললেন, মজিদ মিয়া, সরিষার তেল আর শুকনো নিম কাঠগুলো কুয়োর চারদিকে সরিয়ে দিন। সূর্য ওঠার আগে এই অপশক্তিকে ভস্ম না করলে আদনান আর ফিরবে না। ডানিটা যখন দেখলো তান্ত্রিকরা তাকে কোন ঠাসা করছে, সে এক গগন বিদারে আর্তনাদ করে উঠল। সেই চিৎকার এতই তীব্র ছিল যে চারপাশের পাখিরা আকাশ থেকে মুড়ে নিচে পড়তে শুরু করলো। ডাইনি তার পা দুটো উল্টো দিকে ঘুরিয়ে এক লাফে কুয়োর পাড়ে উঠে দাঁড়ালো। তার হাতে সেই লম্বা নখগুলো এখন আদনানের বুকের ওপর গেঁথে আছে। এই রক্ত আমার, এই শরীর আমার, ডাইনি এক অমানসিক কর্কশ গলায় বলল। তান্ত্রিক রহমত আলী এক মুঠো লাল সিঁদুর আর কিছু অভিশপ্ত মন্ত্র পড়া ধুলো ডাইনির দিকে ছুঁড়ে মারলেন। যেখানেই সেই ধুলো পড়ল, ডাইনির শরীর থেকে আগুনের ফুলকি বেরিয়ে আসতে লাগলো। সেই যন্ত্রণায় আদনানকে ছেড়ে ছটফট করতে শুরু করল। সেই সুযোগে মজিদ মিয়া আর গ্রামের জওয়ানরা আদনানকে টেনে দূরে সরিয়ে আনলেন। আদনানের ডান হাতের সেই কালো ফুলটা তখন রক্তচোষা জোকের মতো তার হাতে গেঁথে আছে, যা এখন টকটকে লাল হয়ে গেছে। আগুন জ্বালাও! তান্ত্রিকের আদেশে নিম কাঠের স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হলো। পুরো বাগান মুহূর্তের মধ্যে এক বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হল। সেই আগুন সাধারণত লাল নয়, বরং কেমন জানি রক্তবর্ণ। তান্ত্রিক তার ত্রিশূল দিয়ে সেই কালো ফুলটার উপর একটা আঘাত করলেন। ফুলটা এক বাচ্চার মতো সুরে চিৎকার করে আদনানের হাত থেকে খসে আগুনের ভেতরে গিয়ে পড়লো। ফুলটা পড়ার সাথে সাথে ডাইনিটাও যেন আগুনে পড়তে শুরু। আগুনের লেলিহান শিখা ডাইনিটিকে আষ্টে পিষ্টে চড়িয়ে ধরলো। সে যখন সেই কুয়োর ভেতরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আগুনের তেজ তাকে বাইরে বের করে আন। ডাইনিটা ধীরে ধীরে কুচকে ছোট হতে শুরু করে। তার সেই ছাই ভর্তি গলিত কালিয়াচটি কোনোদিন মুক্ত হবে না। আমি আসবো, আমি আবার আসবো। এই শেষ আর্তনাদটি নীলকুঠির দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। এবং এক প্রচণ্ড বিস্ফোরণে ডাইনির ভূমি ভস্মীভূত হয়ে ভোরের প্রথম আলো যখন কালিয়াচটি গ্রামের উপর পড়ল, তখন নীলকুঠির সেই অভিশপ্ত বাগানটা কেবল এক স্তূপ পোড়া কাঠ আর ছাই। সেই বিশাল কৃষ্ণচূড়া গাছটা কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। আদনানকে যখন শহরের ডাক্তাররা সেই কাটা দাগটা দেখে অবাক হয়ে, সেখানে কোনো সাধারণ ক্ষত দাগ বসে গেছে, যা দেখতে হুবহু সেই কালো ফুলটার মতো। 1 মাস পর আদনান এখন কিন্তু তার জীবনের আর আগের মতো নেই। প্রতি পূর্ণিমা রাতে আদনানের শরীরের তাপমাত্রা, সে যখন আয়নার সামনে দাঁড়ায়, দেখে আয়নার ওপাশ থেকে এক দীর্ঘকার নারী মূর্তি তার দিকে তাকিয়ে আছে। আদনানের পিঠে সেই ডাইনির হাতের কালো ছাপটা এখন স্থায়ী হয়ে গেল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আদনান এখন আর রাতে ঘুমাতে পারে না। সে চোখ বন্ধ করলে শুনতে পায় সেই মিহি বাসি নীলকুঠির সেই পচা মাংসের গন্ধ তার নাকে ভেসে আছে। একদিন সকালে আদনান যখন ঘুম থেকে উঠল, দেখলো তার বিছানার সেই পোড়া ছাই আর একটা শুকনো কালো ফুলের পাপড়ি পড়ে আছে। আর বিছানায় নীলকুঠির ডাইনি হয়তো পড়ে গেছে, কিন্তু তার শিকড় সে আদনানের রক্তে পুঁতে দিয়ে গেছে। কালিয়াচটি সেই অভিশপ্ত বাগান আজও জনমানব শূন্য, আর আদনান আজও সেই রক্তচোষা জ্যোৎস্নার প্রতীক্ষায় জানালার দিকে তাকিয়ে থাকে। অভিশাপ কোনোদিন পুরোপুরি শেষ হয় না, আধার পরিবর্তন
এই ঘটনাটি এখানেই শেষ, কিন্তু কিছু ঘটনার শেষ হলেও তার অস্বস্তি অনেকক্ষণ ধরে রাখ। আপনার কাছে এই ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে ভালো লাগলেও জানাবেন, আর খারাপ লাগলো। আর যদি এখনও ভয়ের স্টেশনকে আপনার জানা কোনো ভয়ঙ্কর ঘটনাদেরকে পাঠাতে পারেন ইমেল অ্যাড্রেস story@gmail.com। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আমাদের। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় গল্প হয়ে বেঁচে থাকে। আমি রাহুল এবং ডকুমেন্টারি মেকার। পুরান ঢাকার অলিগলিতে লুকিয়ে থাকা ইতিহাস খুঁজে বের করায় আমার নেশা। সেই নেশার টানেই একদিন আমি পৌঁছে গেলাম সূত্রাপুরের এক জীর্ণ গলির শেষ মাথায়। সেখানে দাঁড়িয়ে আছে রূপালী সিনেমা। এককালে জাঁকজমকপূর্ণ এই হলটি এখন কেবল দেয়ালের পলেস্তার খসে পড়ছে। নোনাধারা 1980 সালের এক রাতে এই হলে মায়ানগর নামক একটি রহস্যময় সিনেমার প্রিমিয়ার চলাকালীন এক ভয়াবহ অগ্নিকাণ্ড। হলের সব কটা দরজা বাইরে থেকে বন্ধ থাকায় ভেতরে থাকা প্রায় 300 দর্শক জ্যান্ত পুড়ে মারা যান। সেই থেকে হলটি বন্ধ। কেউ বলে ওটা নিছক দুর্ঘটনা ছিল না, কেউ বলে ওটা ছিল কোনো পৈশাচিক। হলের লোহার গেটের সামনে দাঁড়িয়ে আমি যখন ছবি তুলছি, তখন পাশ দিয়ে যাওয়া এক বৃদ্ধ রিক্সাওয়ালা থেমে গেলেন। তার চোখ দুটো ছানি পড়া, কিন্তু ছাউনি খুব তীক্ষ্ণ। নিচু স্বরে আমাকে বললেন, বাবা, এই ধ্বংসস্তূপের ছবি তুলবেন না। ওই হলের ভেতরে যে ছবিটা এখনো চলছে, ওটা মানুষের চোখের জন্য নয়। যারা দেখেছে তারা কেউ ঘরে ফিরে। আমি হেসে উড়িয়ে দিলাম, চাচা, সিনেমা তো 40 বছর আগেই শেষ হয়ে গেছে। তিনি এক দীর্ঘশ্বাস শুধু যাওয়ার সময় বললেন, পর্দা কখনো মিথ্যা বলে না বাবা, পর্দা শুধু শুষে নিতে জানে। আমি পকেট থেকে টর্চ বের করে একটা ফাটক দিয়ে ভেতরে ঢোকা মাত্র একটা ভ্যাবসা গরম আর পোড়া তেলের গন্ধ না খেলো। আশ্চর্যজনকভাবে হলের ভেতরে সিটগুলো এখন সারি সারি সাজানো আছে, যদিও সেগুলো ধুলোর পাহাড়। আমি যখন অন্ধকারে হলটা পেরিয়ে উপরতলার প্রজেক্টর রুমের দিকে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো আমার পিছনের খালি সিটগুলোতে কেউ একজন বসে। টর্চ ঘোরাতেই আমি দেখলাম কেবল শূন্যতা, কিন্তু অদ্ভুতভাবে সিটের কুশনগুলো এমনভাবে ডেবে আছে যেন কেউ ঠিক এইমাত্র সেখান থেকে উঠে। প্রজেক্টর রুমে পৌঁছে আমি রীতিমতো ঘরটা একদম পরিষ্কার, যেন কেউ প্রতিদিন এখানে ঝাড়পোছ। মাঝখানে বসানো সেই বিশাল ভিক্টোরিয়া প্রজেক্টর, আর তার পাশে একটা ধুলোমাখা টিনের কৌটা, যার উপর মরিচা ধরা হরফে লেখা মায়ানগর শেষ রিল। আমি কৌটাটা খুলতে একটা পচা চামড়া পোড়া গন্ধে ঘর ভর্তি হয়ে ছড়িয়ে পড়ল। রিলটা বের করে আলোর সামনে ধরতেই আমার রক্ত হিম হয়ে গেল। সাধারণত ফ্রেমের রিলে সিনেমার দৃশ্য থাকে, কিন্তু এই রিলে প্রতিটি ফ্রেমে দেখা যাচ্ছে মানুষের যন্ত্রণাকাতর মুখ, সবার আগুনের শিখায় দাও দাও করে জ্বলা সিনারি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ফ্রেমের মানুষগুলো যেন নড়াচড়া করছে। তারা আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে, যেন তারা এই রিলের ভেতর থেকে বেরিয়ে আসতে চায়। ঠিক তখনই হলের ভেতরে এক প্রচণ্ড শব্দে জেনারেটর 40 বছর হলে আমার টর্চ কোনো প্রজেকশন ছাড়াই পর্দায় ফুটে উঠল সেই মায়ানগর সিনেমার টাইটেল কার্ড। হলের ভেতর থেকে পপকর্নের গন্ধ আর হাজার হাজার মানুষ। আমি দেখলাম অন্ধকার সিটগুলো পর্দার সিনেমাতে হলের তাপমাত্রা বাড়তে শুরু করলো। আমি অনুভব করলাম প্রজেক্টর রুমের দেয়ালগুলো গরম হয়ে যাচ্ছে, ঠিক যেন নিচে কোথাও আগুন ধরেছে। পর্দার নায়িকা হঠাৎ ঘুরে দাঁড়ালো। সিনেমার কাহিনী অনুযায়ী তার ক্যামেরার দিকে তাকানোর কথা নয়, কিন্তু সে সরাসরি প্রজেক্টর রুমের ছিদ্র দিয়ে আমার চোখের দিকে তাকালো। তার পুরো মুখটা মোটা সুতো দিয়ে সেলাই করা, চোখ দিয়ে চুইয়ে পড়ছে কালো আর কাতরার মতো রক্ত। সে এক অমানসিক গলায় ফিসফিস করে, রাহুল, তুই তো টিকিট কাটিসনি। এই হলের নিয়ম হলো টিকিট ছাড়া যারা ঢোকে তাদের নিজের চামড়া দিয়ে জরিমানা দিতে হয়। ছবিটাকে শেষ পর্যন্ত দেখবি। সাথে সাথে প্রজেক্টর রুমের দরজাটা বাইরে থেকে সজোরে লক হয়ে আমি পাগলের মতো দরজায় ধাক্কা দিতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। নিচের পর্দা থেকে এখন আগুনের হুলকা বেরিয়ে আসছে, আর হলে থাকা প্রজেক্টর রুমের দরজাটা যখন বাইরে থেকে লক হয়ে গেল, তখন আমার মনে হচ্ছিল আমি কোনো তপ্ত চুল্লির ওপর আটকা পড়েছি। নিচ থেকে আগুনের হুলকা আর সেই শত শত ছায়া দর্শকের চিরে ফেলার উপক্রম। আমি পাগলের মতো হাতুড়ি দিয়ে হঠাৎ লক্ষ্য করলাম সেই মরিচা ধরা প্রজেক্টরটা নিচ থেকেই ঘুরতে শুরু করল। রিল ছাড়াই
লেন্স দিয়ে এক অদ্ভুত নীল আলো দেয়ালে। এক মুহূর্তের জন্য মনে হলো আমি কোনো ঘূর্ণাবর্তের ভেতরে ঢুকে পড়েছি। যখন চোখ খুললাম দেখলাম আমি রূপালী সিনেমা হলের বাইরে গলির মোড়ে পড়ে আছি। বৃষ্টি পড়ছে, শরীরটা প্রচণ্ড ভারী লাগছে। আমি ভাবলাম হয়তো কোনোভাবে বেঁচে ফিরেছি, কিন্তু বাড়ি ফেরার পর থেকে আসল আমি আমার ফ্ল্যাটে ঢুকে যখন লাইট জ্বালালাম দেখলাম ড্রয়িং রুমের প্রতিটি দেয়ালে যেন স্বাভাবিকের চেয়ে বেশি সাদা হয়ে আছে। আমি নিজের অজান্তেই সেই মায়ানগর সিনেমার টিনের গোটাটার সাথে করে নিয়ে এসেছি। ওটা এখন আমার টেবিলের উপর রাখা। রাত তখন 2টো। আমি ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু হঠাৎ করে ড্রয়িং রুম থেকে সেই চেনা খসখসে শব্দটা ভেসে এলো। সিনেমা হলের প্রজেক্টর যখন ঘোরে ঠিক যেমন শব্দ হয়। আমি ঘর থেকে বেরিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার ড্রয়িং রুমের সাদা দেয়ালগুলো এখন আস্তে একটা সিনেমার পর্দায় রূপান্তরিত হয়েছে। প্রজেক্টর সারাই দেয়ালে ফুটে উঠেছে মায়ানগর সিনেমার একটি দৃশ্য। কোনো শব্দ নেই, কেবল সাদা কালো এক দৃশ্য, যেখানে সেই সেলাই করা মুখের নায়িকাটি একটি অন্ধকার ঘরে বসে আয়নায় নিজের মুখ দেখছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সিনেমা সেই ঘরটা হুবহু আমার ড্রয়িং রুমের মতো। আমি ভিডিও ক্যামেরার লেন্স দিয়ে তাকালাম, দেখলাম পর্দার ভেতরে থাকা সেই নারীটা ধীরে ধীরে আয়না থেকে মুখ ফিরিয়ে সরাসরি আমার দিকে তাকালো। সে তার কাঁপা কাঁপা হাত দিয়ে দেয়ালের ওপাশ থেকে আঁচড় কাটতে শুরু করলো। বাস্তব জগতের দেয়ালে সেই নখের আঁচড়গুলো জীবন্ত হয়ে ফুটে উঠলো। হঠাৎ আমার ফ্ল্যাটের লাইটগুলো দপদপ করে নিভে গেল। ঘর অন্ধকারের মাঝে আমি অনুভব করলাম সোফায় আমার ঠিক পাশে কে একজন বসেছে। সে একই পচা চামড়ার পোড়া গন্ধ ঘর ভর্তি হয়ে এলো। রাহুল, তুই কি দেখছিস? সে দৃশ্যটা এখনো বাকি। এক মিহি ফিসফিসে গলার স্বর আমার কানের একেবারে পাশে শোনা গেল। আমি টর্চ জ্বালালাম। টর্চের আলোয় দেখলাম সোফায় বসে আসে সেই সিনেমার নায়িকা। পর্দার চেয়েও তাকে এখন বেশি বীভৎস লাগছে। তার গায়ের কাপড়গুলো আধা পোড়া, আর তার সেই সেলাই করা ঠোঁটের ভেতর থেকে কালচে রঙের কিছু একটা চুইয়ে পড়ছে। সে তার একটা হাড় জিজিয়ে হাত বাড়িয়ে আমার দিকে একটি ক্যাসেট এগিয়ে দিল। ওটা কোনো সাধারণ ক্যাসেট নয়, ওটা যেন মানুষের হাড় আর কাঁচ দিয়ে তৈরি। এই ক্যাসেটে আমার আসল কাহিনী আছে। যারা পড়েছিল তারা সবাই এখনও পর্দার ওপাশে আগুনের যন্ত্রণায় জ্বলছে। তুই যদি শেষ রিলটা প্রজেক্টরে না দিস তবে কাল সকালে সূর্য তুই দেখতে পারবি না। নায়িকাটা তার সেলাই করা মুখটা যখন খুলল, সুতোগুলো ছিঁড়ে গিয়ে তার গলা দিয়ে রক্ত বের হতে লাগলো। সে হঠাৎ এক প্রচণ্ড অট্টহাসি দিল। সাথে সাথে আমার ঘরের দেয়ালগুলো থেকে আগুনের শিখা বের হতে শুরু। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই আগুনে কোনো আসবাবপত্র, কেবল আমি এর আঁচ পাচ্ছি। আমি বুঝতে পারলাম আমি আর আমার ফ্ল্যাটে নেই। আমি ধীরে ধীরে মায়ানগর সিনেমার একটি ফ্রেমে বন্দী হয়ে যাচ্ছি। নায়িকাটি হঠাৎ উধাও হয়ে গেল, কিন্তু দেয়ালে তখন এক নতুন দৃশ্য ফুটে উঠেছে। সেখানে দেখা যাচ্ছে আমি নিজেই রূপালী সিনেমার হলের সেই প্রজেক্টর রুমে বসে আছি, আর আমার নিজের গায়ে আগুন লেগেছে। আমি চিৎকার করে নিজের হাতের দিকে তাকালাম। দেখলাম আমার হাতের চামড়াগুলো ধীরে ধীরে পুরো কালো হয়ে যাচ্ছে, ঠিক যেমনটি পর্দায় দেখা যাচ্ছে। আমি বুঝতে পারলাম এই সিনেমাটি কোনো চিত্রনাট্য নয়, এটি একটি জীবন্ত অভিশাপ। প্রজেক্টর রুম থেকে আমি বাঁচিনি, বরং সেই প্রজেক্টরটি আমাকে আমার জগতের ভেতরের সিনেমার জগৎটাকে নিয়ে আসতে বাধ্য করছে। আমাকে আবার সেই ধ্বংসস্তূপ রূপালী সিনেমা হলের ভেতরে ফিরে যেতেই হবে, নতুবা এই সেলুলয়েড আমার জীবনকে চিরতরে শেষ করে। হাতের তালুতে সেই হাড় আর কাচের তৈরি ক্যাসেটটা যখন আমি চেপে ধরলাম, মনে হলো আমার শরীরের প্রতিটি ধমনী দিয়ে কেউ বরফ শীতল এক স্রোত ঘষে দিচ্ছে। বাইরের পৃথিবীতে তখন ভোর হওয়ার কথা, কিন্তু আমার ফ্ল্যাটে জানালা দিয়ে তাকালে আমি শুধু কুচকুচে অন্ধকার আর প্রজেক্টরের নীল আলো দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারলাম মায়ানগর সিনেমাটি কেবল আমার দেয়ালে নয়, এটি আমার অস্তিত্বকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। আমি আর দেরি না করে আবার সেই রূপালী সিনেমার হলের দিকে রওনা হলাম। গুলিগুলো আজ কেমন জানি অচেনা। রাস্তার ল্যাম্পপোস্টগুলো সিনেমার স্টুডিও লাইটের মতো দপদপ করে জ্বলছে। হলের গেটে পৌঁছাতেই দেখলাম সেই বৃদ্ধ রিক্সাওয়ালা এখনও সেখানে বসে আছেন, তবে এবার তার মুখ কেবল একটা সাদা পর্দার মতো মসৃণ চামড়া, সেখানে চকচক করছে। তিনি হাত বাড়িয়ে হাতের ভেতরের দিকে ইশারা করলেন, হলের ভেতরের দিকে ইশারা করলেন। হলের ভেতরে ঢোকা মাত্রই আমি এক প্রচণ্ড ধাক্কা খেলাম। কালকে সেই ধুলোবালি আর ধ্বংস কোথাও নেই। হলটি একদম ঝকঝকে লাল কার্পেট আর মখমলের সিট। হলের ভেতরে এসি চলছে, কিন্তু সেই ঠান্ডা বাতাস থেকে
পচা মাংসের। আমি যখন অডিটোরিয়ামের ভেতরে ঢুকলাম, দেখলাম প্রতিটা সিটে একজন করে দর্শক, তাদের পরনে 80-র দশকের, কিন্তু তারা সবাই একদম দৃশ্য ছিল পর্দার ওপর। পর্দাটা এখন আর কাপড় বা প্লাস্টিকের নয়, ওটা যেন মানুষের পাতলা চামড়া, বিশাল আস্তর, যা হলের ভেতরে থাকা দর্শকের নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে ফুলছে। আমি যখন পর্দার খুব কাছে গেলাম, পর্দাটা হঠাৎ তরল হয়ে গেল, জলীয় বাষ্পের মতো। হঠাৎ শত শত হাত পর্দা থেকে বেরিয়ে এলো, কালো হাত পরা সেই হাতগুলো আমার জামা, আমার চুল, আমার গলা আঁকড়ে ধরে আমাকে পর্দার উপরে টেনে নিতে শুরু। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু অনুভব করলাম আমার মুখটাও কেউ অদৃশ্য। পর্দার পাশে পা রাখা মাত্রই আমার পায়ের নিচে মেঝেটা হারিয়ে গেল। আমি পড়ছি না, আমি যেন এক ধোঁয়াটে জগতের ভেতরে ভাসছি। চারপাশটা একদম ধূসর, এখানে কোনো কেবল মাথার উপর বিশাল এক প্রজেক্টর লেন্স আগুনের মতো। আমি দেখলাম এই সেই মায়ানগর। এখানে শত শত, তারা সবাই 1980 সালের সেই অগ্নিকাণ্ডের শিকার। তারা একে অপরের সাথে কথা বলছেন না, কেবল তাদের চোখের কোণ দিয়ে অবিরাম রক্ত। আমি যখন ভিড়ের ভেতর দিয়ে এগোচ্ছি, হঠাৎ একজন লোক আমার হাত চেপে ধরলেন। তার মুখটা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। তিনি আমার বাবা। 20 বছর আগে তিনি বাড়ি থেকে বাবা, তুমি এখানে? আমি কান্নায় ভেঙে বাবা আমার দিকে সুন্দর দৃষ্টিতে তাক। রাহুল, পালা এখান থেকে। এই মায়ানগর কোনো শহর নয়, এটি একটি তান্ত্রিক ফাঁদ। হলের মালিক আর সেই পরিচালক মিলে আমাদের আত্মাকে এই ফিল্মের রেলে বন্দি করে রেখেছে, যাতে তারা অমর হতে পারে। তারা প্রতি 20 বছর পর নতুন একজন দর্শক খোঁজে, যে এই ছবিটা শেষ করে। বাবা যখন কথাগুলো বলছিল, তখন আমি দেখলাম বাবার শরীরের চামড়াগুলো ধীরে ধীরে ফিল্মের নেগেটিভের মতো বাবার বুকের ভেতর দিয়ে আমি উপাসের দৃশ্য দেখতে পাচ্ছিলাম। হঠাৎ হলে সেই নায়িকাটা আমার সামনে এসে দাঁড়ালো, পর্দার চরিত্র, সেই অন্ধকার জগতের সম্রাজ্ঞী। রাহুল, তোর বাবা তোকে অনেক ভালোবাসে, তাই না? দেখ, ওর আত্মাকে দিয়ে আজ। নায়িকাটি এক পৈশাচিক অট্টহাসি দিল। আমি দেখলাম বাবার শরীরটা ধীরে ধীরে সংকুচিত হয়ে। আমি ক্যাসেটটা বের করে তান্ত্রিকের দিকে ছুঁড়ে মারার চেষ্টা করলাম, কিন্তু তান্ত্রিকের দেখা কোথাও। কেবল পাশে সেই প্রজেক্টর লেন্সটি, যা থেকে আগুনের হুলকা নেমে আসছে। আমি বুঝতে পারলাম এই জগৎ থেকে বের হওয়ার একমাত্র, কিন্তু আমি তো নিজেই এখন সিনেমার একটি ফ্রেমে বন্ধ। আমি যতবার হাত নাড়াচ্ছি, মনে হচ্ছে কেউ যেন আমাকে ফ্রেম বাই ফ্রেম নিয়ন্ত্রণ করছে। তান্ত্রিকের সেই পৌঁছেছি, শো মাস্ট বি গন, শো মাস্ট গো অন রাহুল, শো মাস্ট গো অন। মায়ানগরের সেই ধোয়াটে ধূসর জগতের ভেতরে যখন বাবার শরীরটা ফিল্মের রিলে পরিণত হচ্ছিল, তখন আমার মনে হলো আমার পায়ের তলার মাটি নয়, বরং আমার অস্তিত্বই ধসে যাচ্ছে। ওপারে সেই বিশাল প্রজেক্টর লেন্সটি থেকে আগুনের হলকা নেমে আসছিল, আর চারপাশে। রাহুল, তুই পারবি, প্রজেক্টরটা থামা। বাবার সেই শেষ কণ্ঠস্বর বাতাসের শোষ। আমি বুঝতে পারলাম এই জগৎটা আসলে আলোর কারসাজি। যদি আমি সেই উচ্চতা ধ্বংস করতে পারি, তবে এই মায়াজাল ছিঁড়ে যাবে। আমি আমার পকেটে থাকা সেই হাড় আর কাচের তৈরি ক্যাসেটটা, ওটা এখন আগুনের মতো উত্তপ্ত। তান্ত্রিকের সেই চারপাশ থেকে সেই আকাশটাই হেসে উঠেছে। আমি দৌড়াতে শুরু করলাম, দৌড়াচ্ছি প্রজেক্টরের সেই বিশাল লেন্স, যাই মায়ানো। দৌড়াতে দৌড়াতে দেখলাম আমার শরীরের চামড়াগুলো ধীরে ধীরে ফিল্মের নেগেটিভের মতো স্বচ্ছ হয়ে আসছে। আমি অনুভব করলাম আমার স্মৃতিগুলো, আমার শৈশব, আমার নাম, সব কিছুই সেই নীল আলো শুষে নি। যখন আমি লেন্সের একদম নিচে পৌঁছালাম, দেখলাম সেখানে সেই সেলাই করা মুখের নায়িকারে, তার হাতে বিশাল কাঁচি। সে এক ঝটকায় আমার ছায়াটা কেটে নিল। তোর ছায়া দিয়ে আজ মায়ানগরে। আমি আমার সর্বশক্তি দিয়ে সেই হাড়ের তৈরি ক্যাসেটটি প্রজেক্টর সাথে সাথে এক বিকট পুরো মায়ানগর কাঁপতে। লেন্সটা ফেটে গিয়ে সেখান থেকে আগুনের বদলে বের হতে লাগলো কালচে রক্ত। তান্ত্রিকের সেই পৈশাচিক পুরো জগৎটা যেন 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। তারপর সব কিছু কাচের মতো চুরমার হতে শুরু করলো। আমি অনুভব করলাম এক প্রচণ্ড টান, ঠিক যেমন কেউ আমাকে এক জগৎ থেকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। যখন চোখ খুললাম, দেখলাম আমি রূপালী সিনেমা হলের সেই জীর্ণ প্রজেক্টর রুমে শুয়ে আছি। সারা শরীর ঘামে ভেজা, আর চারপাশ থেকে পচা চামড়া পোড়া গন্ধ আসছে। হলের ভেতরটা আবার আগের মতো, কিন্তু আমার হাতের সেই ফিল্মের কোটটা এখন একদম খালি। আমি টলতে টলতে হল থেকে বাড়িতে ফিরে আমি সোজা বাথরুমে আয়নার সামনে দাঁড়ালাম। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। আয়নার ভেতরে আমি নিজেকে দেখছি না, আয়নার ভেতরে দেখা যাচ্ছে মায়ানগর একটি ঝাপসা পোস্টার, আর সেই আমার বাবার নাম আর আমার নাম লেখা। আমি আমার হাতের দিকে তাকালাম, আমার হাতে কোনো মাংস, কেবল ধোয়া। আমি বুঝতে পারলাম আমি প্রজেক্ট, ততক্ষণে আমার আত্মা আর সেই ফিল্মের রিলে এক হয়ে গেছে।
আমি এখন আর বর্তমান পৃথিবীর বাসী, আমি মায়ানগরের সেই শেষ যা কোনো দিন। সেদিন বিকেলে সেই বৃদ্ধ রিক্সাওয়ালাটা যখন রূপালী সিনেমা হলের গেটের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি থমকে দাঁড়ালেন। তিনি তার সেই ছানি পড়া চোখে হলের জানালার দিকে তাকালেন। তিনি দেখলেন হলের ভেতরে সেই অন্ধকার স্ক্রিনে একটা অবয়ব একা বসে আছে। স্ক্রিনের এক মাখা একটি হাত সাহায্যের জন্য করছে। তিনি এক দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বললেন, বলছিলাম না বাবা, পর্দা শুধু শুষে নিতে জানে। এখন তুইও ওই সিনেমার একটা চিরস্থায়ী চরিত্র। শহরের মানুষ জানে না যে রূপালী সিনেমা হলটা এখনো চলে। প্রতি রাতে যখন গলিগুলো নিঝুম হয়ে যায়, তখন হলের ভেতরে থেকে প্রজেক্টর ঘোরার শব্দ পাওয়া যায়। আর যারা কান পেতে শোনে তারা শুনতে পায় রাহুলের সেই কাট কাট। প্লিজ কেউ শোটা বন্ধ করো। আজকে সব ঘটনাগুলো এখানেই শেষ, কিন্তু হয়তো এখন আপনার মনে কিছু প্রশ্ন ঘুরছে। আপনাদের কাছে আজকের ঘটনাগুলো কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলো জানাবেন। আর কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি ভীতি সাব্যস্ত করেছে সেটাও লিখে জানাবেন। এমন আরও রহস্যময় ও ভয়ঙ্কর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে চাপ দিন। আর আপনার নিজের জীবনে ঘটে যাওয়া কোনো অদ্ভুত অভিজ্ঞতা থাকে আমাদের ইমেল অ্যাড্রেস ভয়ের স্টেশন স্টোরি @ আবার দেখা হবে ভয়ের স্টেশনে।